গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর ৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সারা দেশে গত ২ সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বনানী অফিসার্স মেসে এই সংবাদ সম্মেলন। সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কি রকম ছিল? সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪০টি অস্থিতিশীল পরিস্থিতি এবং ১৮টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট ১৩২৮ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৭৯ KNF সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন ৭ সেনা সদস্য। গত ২০ জুলাই ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট ১২৩ জন সদস্য হতাহত হয়েছে। এর মধ্যে ১ জন অফিসার শাহাদাত বরণ করেছেন এবং ৯ জন অফিসার সহ মোট ১২২ জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। ২ সপ্তাহে ২৪টি অবৈধ অস্ত্র, ৩৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া ২২৮ মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় ১৩২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০ জুলাই থেকে সেনাবাহিনীর ১২৩ জন আহত ও ১ কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে ২২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার থেকে এসব ব্যাংকের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ২২,০০০ কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে। পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে চায়। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ টাকা দ্রুতই বন্ডের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনিটরিং পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, অর্থাৎ আগের মতোই টাইট থাকবে। ইট ইজ নট মানে সহজীকরণ হচ্ছে না এটার মাধ্যমে। দেশের ব্যাংকিং খাতকে এমন দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এসালম গ্রুপ। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গভর্নর। শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঙ্গলবার বিকেলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, আদালত ভবনে ভাঙচুর করতে থাকা একটি দল নিচের দিকে নামছিল। এ সময় তারা সোনালী ব্যাংকের বিপরীতে একটি মসজিদের জানালায় ঢিল ছুড়ে। ঘটনাস্থলে থাকা অফিস সহকারী ও স্থানীয়দের সাথে সাইফুল ইসলাম সহ কয়েকজন আইনজীবী ধাওয়া দেয় দলটিকে। ধাওয়া খেয়ে দুর্বৃত্তদের দলটিও দেয় পাল্টা ধাওয়া। সে সময় দৌড়াতে না পেরে পা পিছলে পড়ে যান আইনজীবী সাইফুল। রাস্তায় পড়ে যাওয়া সাইফুলকে তখনই নির্মমভাবে কুপিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে ঘাতকরা। মৃত্যুর আগের সপ্তাহেই বাবার সাথে দেখা করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সাইফুল। ছেলে হত্যার বিচার চাইছেন তার বাবা। আমি সুষ্ঠু বিচারটা চাই সরকারের কাছে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত ১৩ জনের পরিচয় বের করেছে পুলিশ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে ২ প্রধান সন্দেহভাজন বিকাশ দাস ও বুনজা মেথর। যারা নেতৃত্ব দিয়েছে ফিল্ডে থেকে কিংবা যারা পিছন থেকে ইন্ধন জুগিয়েছে, প্রত্যেকটি বিষয়কে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা বিশ্লেষণ করছি। ইতিমধ্যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এবং এসছে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেই তথ্যগুলো সবগুলোকে আমরা বিশ্লেষণ করছি। পুলিশের তদন্ত আরও জোরালো করার দাবি সাইফুলের সহকর্মীদের। আলমগীর সবুজ,
ইন্ডিপেন্ডেন্ট। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শিরোনামে রাজনৈতিক দলের সাথে এ মতবিনিময় সভা। রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুরুর দিকে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব, বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। পরে একে একে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই ক্রাইসিসের অনুষ্ঠানটা ইনফর্মাল করা উচিত ছিল, এটা খুব ফর্মাল করে আমরা ফ্যাসিস্ট রেজিম করলাম। এই সরকারটা দুর্বল সরকার। আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটাই স্টার্ট করতে হবে এই সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। আমাদের ন্যাশনাল কনসেনসাস যদি তৈরি না হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা ব্যর্থ হবে, গণতন্ত্র বিকশিত হবে না। এখানে আবার ফ্যাসিজম ফিরে আসলে পুরো জাতি আবার চরম অন্ধকারের দিকে নিপতিত হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় স্বাধীন গণমাধ্যমের পক্ষে। দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম ছোট দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে বলেও দাবি বিভিন্ন দলের নেতাদের। আপনারা মাঝে মধ্যে একটু বিভাজন তৈরি করে ফেলেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুভ্র নীল আকাশ, পরিচ্ছন্ন বেলাভূমি, মোহনীয় সৌন্দর্যের এক সাগর সৈকত কুয়াকাটা। এখানে আছে সুন্দরবনের পূর্বাংশ, ভাত্রার বনসহ নারিকেল, ঝাউবাগান ও চর নিয়ে সংরক্ষিত বনাঞ্চল। অথচ সেখানে 2016 সালে প্রায় 6000 এলাকায় গড়ে উঠেছে পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ায় পায়রা বন্দর ও সাগর সৈকতে পর্যটকের চাপ বেড়েছে। তবে বিদেশি পর্যটকদের সুবিধা দিতে ও আরও আধুনিক করতে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। তবে এই প্রকল্পে পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ ও বন উপদেষ্টা। কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না। এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন, এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইন্টেন্সিভ। আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন, আপনার খালি জায়গার তো এখানে বিষয় না, এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের স্কারসিটি আছে। পরিবেশ উপদেষ্টা জানান, উপকূলীয় এলাকার সৈকতে পর্যটন কোথায় গড়ে উঠবে তার কোনো নীতিমালা নেই। এই সুযোগে দখল হচ্ছে সৈকত। এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে, এটা টম এন্ড জেরির মতো হচ্ছে। তো দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন এবিসি আপনাদের করে ফেলা উচিত। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, দেশের পরিবেশ নষ্ট করে পর্যটনের বিকাশের পক্ষে নয় সরকার। বাংলাদেশের ভূপ্রকৃতিকে রক্ষা করার জন্য সেটা উনি বলেছেন, যেটা আমরা একমত। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে কৃষি জমি সুরক্ষা। কুয়াকাটা সৈকতে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।